হাসিনার চেয়েও বিএনপিকে বেশি ভয় করছে জামায়াত এনসিপি, গোলাম মাওলানা রনি। শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে, জিএম কাদের। সামাজিক মাধ্যম সরকারের নিয়ন্ত্রণ করা উচিত, মাহবুব উদ্দিন খোকন। চীন সফরে গেলেন মির্জা ফখরুল। বিএনপির এমপি হতে অচেনা মুখের দাপট, কোণঠাসা ত্যাগীরা। তারেক রহমান প্রবাস থেকে সেনাপতির মতো নেতৃত্ব দিয়েছেন, শিমুল বিশ্বাস। প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলানা রনি বলেছেন, বর্তমান সরকারের প্রতি সহযোগিতার যে ইঙ্গিত আগে বাংলাদেশ জামায়াত ইসলামী ও এনসিপি দেখিয়েছিল, এখন তা আর দৃশ্যমান নয়। তার মতে বরং এসব দল এখন এমন অবস্থানে গেছে যেখানে শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের চেয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বেশি কঠোর প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে। একটি ইউটিউব চ্যানেলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, অতীতে শেখ হাসিনা যেভাবে জামায়াতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন, ভবিষ্যতে এর চেয়েও বেশি কঠোরতা দেখা যেতে পারে। তিনি উল্লেখ করেন, আগে জামায়াতের অফিসে তালা লাগানো বা কার্যক্রম সীমিত করার মতো পদক্ষেপ নেওয়া হলেও দল হিসেবে পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ নিজেই গুরুতর অভিযোগের মুখোমুখি, যা দেশের রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করেছে। গোলাম মাওলানা রনি আরও দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিসরে কিছু ব্যক্তির বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে এবং তাদের গ্রেপ্তার বা বিচারের সম্ভাবনাও তৈরি হতে পারে। তিনি বলেন, যদি এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে এবং পূর্বের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। তার মতে এসব ঘটনা একটি পরিকল্পিত প্রক্রিয়ার অংশ হতে পারে, যার প্রভাব সামাল দেওয়া সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে, জিএম কাদের। 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা কল্পনার মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের বিষয়টি সামনে আনেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি জানান, এই সময়ের পরিবর্তিত পরিস্থিতির পর তাদের মধ্যে কথা হয়েছে ঠিকই, তবে সেটি কোনো রাজনৈতিক আলোচনার রূপ নেয়নি, বরং পুরো কথোপকথন ছিল একেবারেই সৌজন্য ও ব্যক্তিগত খোঁজ খবর নেওয়ার মধ্যে সীমাবদ্ধ। এতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা বা কোনো কৌশলগত বিষয় নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি বলেও তিনি স্পষ্ট করেন। রোববার এক সংবাদ মাধ্যমের টকশোতে অংশ নিয়ে জিএম কাদের এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, 5 আগস্টের পর শেখ হাসিনার সঙ্গে তার যে কথোপকথন হয়েছে সেখানে মূলত পারস্পরিক কুশল বিনিময়ে প্রাধান্য পেয়েছে। তিনি উল্লেখ করেন, উনি কেমন আছেন, ভালো আছেন কিনা, এই ধরনের সাধারণ কথাবার্তাই হয়েছে। অর্থাৎ রাজনৈতিক অস্থিরতার সময়ও ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে এই যোগাযোগ হয়েছিল, যা কোনোভাবে রাজনৈতিক আলাপ বা সমঝোতার ইঙ্গিত বহন করে না। এছাড়া শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, তিনি আবার সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হবেন কিনা, এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোও কোনো উত্তর সেই আলোচনায় উঠে আসেনি। জিএম কাদের এ বিষয়ে পরিষ্কার করে বলেন, তাদের সম্পর্ক রাজনৈতিক নয়, তাই এ ধরনের সংবেদনশীল বা কৌশলগত বিষয় নিয়ে তার সঙ্গে কোনো আলোচনা হওয়ার প্রশ্নই আসে না। তার বক্তব্য থেকে স্পষ্ট হয়, এই যোগাযোগকে কেন্দ্র করে যে কোনো রাজনৈতিক ব্যাখ্যা বা জল্পনা তৈরি করা হলে তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না। সামাজিক মাধ্যম সরকারের নিয়ন্ত্রণ করা উচিত, মাহবুব উদ্দিন খোকন। নোয়াখালী 1 আসনের বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বর্তমান সোশ্যাল মিডিয়ায় যেভাবে ব্যক্তিগত আক্রমণ, অপমান এবং মবিং হচ্ছে তা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে নারীদের লক্ষ্য করে তিনি বলেন, অপপ্রচার এবং হয়রানি বেশি হচ্ছে, যা নিয়ন্ত্রণ করা জরুরি। তাই বিদ্যমান আইন প্রয়োগ করে সরকারকে সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। রোববার জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বক্তব্যের শুরুতে তিনি ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে বলেন, একজন আইনজীবী হিসেবে তার অভিজ্ঞতা সংসদ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট বারের সভাপতি নির্বাচিত হওয়ায়ও তাকে শুভেচ্ছা জানান। মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, সংসদে অনেক আইনজীবী থাকলেও সবাই নিয়মিত প্র্যাকটিস করেন না, তাই যারা পেশাগতভাবে সক্রিয় এবং অভিজ্ঞ তাদের বেশি সময় দিয়ে কথা বলার সুযোগ দেওয়া উচিত। এতে দেশের আইন প্রণয়ন প্রক্রিয়া আরও সমৃদ্ধ হবে এবং জনগণ উপকৃত হবে। পাশাপাশি তিনি পুনরায় জোর দিয়ে বলেন, সামাজিক মাধ্যমে অনিয়ন্ত্রিত অপব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। চীন সফরে গেলেন মির্জা ফখরুল। চীন সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফরে গেছেন। রোববার রাত 10:15 চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহকারী একান্ত সচিব ইউনুস আলী। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সফরের অংশ হিসেবে তিনি বেইজিংয়ে যাবেন এবং সেখানে আগে থেকেই অবস্থান করা বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হবেন। উল্লেখ্য, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে 19 সদস্যের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে দেশটিতে অবস্থান করছে। চীনের রাজধানী বেইজিংয়ে প্রতিনিধি দলটি সিপিসির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইসিং এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে। এ সফরকে দুই দলের মধ্যে সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিএনপির এমপি হতে অচেনা মুখের দাপট, কোণঠাসা ত্যাগীরা। দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় না থাকা অনেকেই এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন দৌড়ে এগিয়ে আসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভেতরে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। 36টি আসনের বিপরীতে প্রায় 900 প্রার্থী থাকায় মনোনয়ন বোর্ডকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। অভিযোগ রয়েছে, অনেক প্রার্থী অতীতে নিষ্ক্রিয় থাকলেও এখন জুলাই যোদ্ধা পরিচয় বা প্রভাবশালী মহলের সমর্থন নিয়ে প্রতিযোগিতায় নেমেছেন। এ অবস্থায় দলের ত্যাগী ও রাজপথে সক্রিয় নারী নেত্রীরা নিজেদের মূল্যায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। মনোনয়ন বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, বিপুল সংখ্যক প্রার্থীর মধ্যে অনেকেই শীর্ষ নেতা বা সাবেক এমপি মন্ত্রীদের আত্মীয়, যাদের আন্দোলনে উপস্থিতি ছিল না। ফলে তৃণমূল পর্যায়ে প্রশ্ন উঠেছে, লবিং ও তদবিরের চাপে প্রকৃত যোগ্য ও পরীক্ষিত নেত্রীরা কতটা সুযোগ পাবেন। তবে বিএনপির শীর্ষ নেতারা আশ্বস্ত করেছেন যে মনোনয়নের ক্ষেত্রে আন্দোলনে অবদান, যোগ্যতা এবং সংসদে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা সবকিছু বিবেচনায় নেওয়া হবে। এ বিষয়ে রুহুল কবির রিজভী বলেছেন, নারীদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মনোনয়ন বোর্ড। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রায় চূড়ান্ত, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তারেক রহমান প্রবাস থেকে সেনাপতির মতো নেতৃত্ব দিয়েছেন, শিমুল বিশ্বাস। পাবনা 5 আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসে থেকেও আন্দোলনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। তার ভাষায় দেশের ভেতরে খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ভূমিকা রেখেছেন, আর প্রবাস থেকে তারেক রহমান একজন সেনাপতির মতো আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছেন। রোববার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আন্দোলনের প্রতিটি ধাপে কোন কর্মসূচির পর কোন কর্মসূচি নেওয়া হবে এসব বিষয়ে তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তার মতে এসব দিক নির্দেশনার ফলেই আন্দোলন সংগঠিত ও সফল হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই এখন তারেক রহমানের অবদান ভুলে যাচ্ছেন, যা ভবিষ্যতের জন্য সতর্ক বার্তা হতে পারে। শিমুল বিশ্বাস আরও বলেন, তারেক রহমানের আহ্বানে ছাত্র জনতার আন্দোলনে শ্রমিক শ্রেণীর ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত হয়েছিল। তিনি দাবি করেন, এই আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন শ্রমিক শ্রেণী, যারা অকাতরে জীবন দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে যাদের যতটুকু অবদান রয়েছে তাদের সবাইকে যথাযথ সম্মান দেওয়ার আহ্বান জানান তিনি।